মা, তোমার জন্য আজকে দোকান থেকে নারকেল নাড়ু এনেছি। কতবার বলেছিলে, আজকে মনে ছিল তাই নিয়ে আসলাম। ওরে গোপাল, তোর মনে আছে দেখে ভালো লাগছে। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় এই নাড়ু খেলে। মা, আজ দুপুরে তোমার প্রিয় বেগুন ভাজা আর খিচুড়ি করেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। তুমি তো রান্নায় আমার মাকেও হার মানিয়ে দিচ্ছ। মা, আজ আমায় গল্প বলবে তো? কাল ঠাম্মা এক রাজকন্যার গল্প বলেছিল। অবশ্যই বলবো মা, কিন্তু আগে তুমি মার পায়ে তেল মালিশ করে দাও, তারপর ঠাম্মা আরো মজার গল্প বলবে। ঠিক আছে ঠাম্মা, তুমি রাজকন্যা রাজপুত্রর কথা বলো, আমি তোমার পায়ে তেল দিয়ে দেব। ওরে আমার রাজকন্যা, তুই এমনই থাক। এই তো আমাদের জীবনের সেরা সময়, সবাই একসাথে হাসি খুশি আছি। সত্যি বলেছ মা, গ্রামের কোলাহলের থেকে এই শান্ত জীবনটাই তো আসল সুখের। আমরা খুব ভাগ্যবান, তাই না? এমন পরিবার, এমন ভালোবাসা, এমন শান্তি সবাই চায়, কিন্তু সবাই তো আর পায় না। তোমরা সব সময় একসাথে থাকো, সুখে থাকো, এই সংসার যেন এমন করেই চলতে থাকে। অবিনাশবাবু, আপনার মুখটা এমন গম্ভীর হয়ে আছে কেন? কি ব্যাপার আমাকে বলুন তো। আর বলিস না খগেন, আমি এত ধনী অথচ আমার সংসারে প্রতিনিয়ত ঝগড়া অশান্তি লেগে থাকে। আর অন্যদিকে গোপাল গরিব, অথচ তার সংসার দেখ কি সুন্দর হাসি খুশি। আসলে গোপালের পরিবার অল্পতেই সন্তুষ্ট। গোপাল যেটুকু করে তাতেই গোপালের মা, মেয়ে, বউয়ের মন ভরে যায়। তাদের বেশি আবদার আহ্লাদ নেই। আমি সেটা বুঝেছি, কিন্তু খগেন, আমার গোপালের এই পারিবারিক শান্তি একদম সহ্য হচ্ছে না। গোপালের সাংসারিক সুখ শান্তি নষ্ট না করা পর্যন্ত আমার শান্তি নেই। আপনি খালি আমাকে একবার আদেশ দিন অবিনাশবাবু, আমি গোপালের সাংসারিক শান্তি ধ্বংস করে দেব। আমি তো তোর মুখ থেকে এমনটাই শুনতে যাচ্ছিলাম। তুই প্রকৃত অর্থেই আমার বাম হাত রে। কিছু একটা জলদি কর, আমার মনকে শান্তি দে। আপনি যখন আমাকে গোপালের সাংসারিক সুখ শান্তি নষ্ট করবার দায়িত্ব দিয়েছেন, তাহলে এখন বসে বসে মজা নিন আর দেখুন আমি কিভাবে কি করি। সাবাস খগেন, এই না হলো আমার বাম হাতের মতো কথা। তুই কাজটা কর, তারপর তোকে একটা ভালো পুরস্কার দেব এই কাজটা করবার জন্য। খগেনদা, আমি তোমার টাকা পয়সা সব হিসেব করে দিয়েছি, একবার দেখে নাও। দেখলাম তো। আজকে আমি সামনে ছিলাম বলে সব হিসেব ঠিকঠাকই করেছিস, কিন্তু রোজ তো আমি তোর সামনে থাকি না, সেই সুযোগে টাকা মারিস না তো। এসব তুমি কি বলছো খগেনদা? তুমি আমাকে কাজের জন্য যা পারিশ্রমিক দাও আমি তাতেই খুশি, আমি কখনো টাকা মারি না। তাহলে আমি যে প্রতিদিন হিসেবে গন্ডগোল দেখি, টাকা হিসেবে কম পাই, সেটা কি ভূতে এসে করে? তুমি তো আমাকে আগে বলনি যে হিসেবে গন্ডগোল হচ্ছে, তুমি হিসেবে কম টাকা পাচ্ছ। আচ্ছা, আমাকে দেখাও তো কোথাও কোনো হিসেবের গন্ডগোল হচ্ছে কিনা। নিজের ভুল তা স্বীকার করবি তা না, আমার মুখে মুখে কথা বলছিস। চোর একটা, আমার টাকা চুরি করিস। এ তুমি কি মিথ্যা অপবাদ দিচ্ছ আমাকে খগেনদা? আমি তোমার কোনো টাকা নিইনি। এক্ষুনি এই গ্রামের থেকে তুই বের হয়ে যাবি, না হলে অবিনাশবাবুকে বলে তোকে তোর পরিবার শুদ্ধ গ্রাম থেকে বের করে দেব। না খগেনদা, বিশ্বাস করো, আমি তোমার কোনো টাকা চুরি করিনি। আমাকে আমাকে কেন গ্রাম ছাড়া করছো? আমি আমার পরিবারকে নিয়ে কোথাও যাব, কি করব একবার ভেবে দেখেছো? সেটা চুরি করবার আগে তোর নিজের ভাবা উচিত ছিল। ভালো চাস তো এই গ্রাম ছাড়, নাহলে পরিবার শুদ্ধ গ্রাম ছাড়া করে দেব, তারপর পথে বসে ভিক্ষে করবি, ঠিক আছে? কি হলো, এসেই এমন হতাশ হয়ে বসে আছো? কিছু কি হয়েছে? রোজ তো এসে আমাদের সাথে কত কথা বলো, আজকে এমন চুপচাপ যে? হ্যাঁ রে গোপাল, চুপ করে বসে আছিস কেন? কি হয়েছে বল না, আমাদের তো চিন্তা হচ্ছে, তাই না? তোমরা তো জানো আমি খগেনদার দোকানে হিসেবপত্র লিখি। আজকে খগেনদা হঠাৎ বলছে যে তার হিসেবে নাকি অনেক গরমিল হয়েছে। তুই বাবা হিসেবে খুব পাকা, তাহলে গরমিল হলো কি করে? আমিও তো বুঝতে পারছি না, সব হিসেব তো আমি ঠিকঠাকই করেছি, তার সত্ত্বেও খগেনদা বলছে টাকা নাকি কম পড়ছে। আর তাই খগেনদা বলছে আমাকে নাকি সেই টাকা আমি চুরি করেছি। কি, খগেনদা তোমাকে চুরির অপবাদ দিল আর তুমি তার কোনো প্রতিবাদ করলে না?
আমি প্রতিবাদ করেছি লতা, কিন্তু খগেনদা আমার কোনো কথাই শুনলই না। আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলছে, না হলে তোমাদের শুদ্ধ গ্রাম ছাড়া করবে। তোকে গ্রাম ছাড়া করেছে মানে তুই তো চুরি করিসনি। খগেনদা তো আমার কোনো কথাই শুনলো না গো। এখন অবিনাশবাবুকে বলে যদি তোমাদের শুদ্ধ গ্রাম থেকে বেরিয়ে যেতে বলি, তখন আমি তোমাদের নিয়ে কোথায় যাব? তো তুমি কোথায় যাবে, আর তোমাকে ছাড়া আমরা কেমন করে থাকবো? আমাকে গ্রাম ছাড়তেই হবে লতা। খগেনদা অবিনাশবাবু বিশেষ ভালো লোক নয়। বাড়াবাড়ি করলে তোমাদের নিয়ে পথে বসতে হবে আমাকে। তাহলে এখন তুই কোথায় যাবি, কি করবি? এ যে আমাদের মাথার ওপর আকাশ ভেঙে পড়লো। আমি পাশের গ্রামে যাব, সেখানে গিয়ে কাজ করব, তোমাদের টাকা পাঠিয়ে দেব। পাশের গ্রামে কোনো ব্যবস্থা করে ফেললে তোমাদের নিয়ে যাব। অনেক ভেবে এই উপায়টাই বের করতে পেরেছি। এছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমার নাম গোপাল, আমি পাশের গ্রাম থেকে এসেছি। ও, আমার নাম হরিপদ। তা হঠাৎ নিজের গ্রাম ছেড়ে আমার গ্রামে এলি কেন? খুব বিপদে পড়ে নিজের গ্রাম ছেড়ে এই গ্রামে আসতে হলো। এখন আমি কাজের সন্ধান করছি। আপনার কাছে কি কোনো কাজ হবে? তোমাকে দেখে তো বেশ সৎ নিষ্ঠাবান মনে হচ্ছে। কাজ তো আমার কাছে নেই, আমি নিজেই লাল শাকের চাষ করে বাজারে বিক্রি করি। তুমি বলো আমি তোমাকে কি কাজ দেব? আপনি আমাকে কাজ না দিতে পারেন, তবে একটা কাজের ব্যবস্থা যদি করে দেন তবে খুব ভালো হয়। আমার ওই গ্রামে আমার মা, মেয়ে, বউ আছে। প্রতি মাসে তাদের টাকা না পাঠাতে পারলে তারা যে না খেয়ে মরবে। বুঝতে পেরেছি, তুমি খুব বিপদে পড়েছো। আমি তোমার কাজের একটা ব্যবস্থা করতে পারি, তবে তুমি সেটা পারবে কি না? আপনি বলুন, আমি ঠিক পারবো। আমি বিভিন্ন রকম কাজ করতে পারি। বাহ, এ তো বেশ ভালো কথা। তাহলে শোনো, আমার যে লাল শাক আছে সেই লাল শাক আমি তোমাকে দেব। সেই শাকের বড়া এই গ্রামের লোক খুব পছন্দ করে খেতে। ঠিক আছে, তুমি যদি একটা লাল শাকের বড়ার দোকান খোলো তাহলে তোমার দোকান ভালোই চলবে আশা করি। ধন্যবাদ হরিপদ কাকা। আমি অচেনা হওয়া সত্ত্বেও আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিলেন। আমি লাল শাকের বড়ার দোকান খুলব। বাহ গোপাল, বাহ, তোমার দোকান তো বেশ ভালোই চলছে। লোকে শুনলাম খুব প্রশংসা করছে তোমার হাতে তৈরি লাল শাকের বড়ার। হ্যাঁ হরিপদ কাকা, দুদিনের মধ্যেই যে দোকান এমন দাঁড়িয়ে যাবে তা আমি নিজেও কল্পনা করিনি। সবকিছু সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি যেভাবে আমাকে সাহায্য করলেন, আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কি যে বলো না গোপাল, তুমি আমার ছেলের মতো। তুমি যেভাবে কাজ করছো আমি বুঝতে পারছি তোমাকে সাহায্য করে আমি কোনো ভুল করিনি। আপনার লাল শাকের এত স্বাদ যে বড়াগুলো খুব সুন্দর হয়। এখন যদি আমি এই গ্রামে নিজের বাসস্থান ঠাঁই করতে পারি, তো আমার পরিবারকে এই গ্রামে নিয়ে আসব। আমি বিশ্বাস করি তুমি খুব শীঘ্রই সেটা পারবে, কারণ তুমি খুব পরিশ্রমী এবং কর্মঠ। আমি আপনার কথা মতো গোপালকে গ্রাম ছাড়া করে দিয়েছি অবিনাশবাবু। এমন চুরির অপবাদ দিয়েছি যে গোপাল রাতেই গ্রাম ছাড়া হয়ে গেছে। খুব ভালো খগেন, কিন্তু কাজ যে এখনো পুরোপুরি শেষ হয়নি। আর কি কাজ বাকি আছে বলুন, করে দিচ্ছি। এতদিন তো গোপালের পরিবার খুব হাসি খুশি ছিল। এখন গোপাল নেই এই গ্রামে, কিন্তু তার পরিবার তো আছে। তাদের সুখ না থাকুক, কিন্তু শান্ত চুপ আছে। এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। বুঝে গেছে অবিনাশবাবু, আপনি কি বলতে চাচ্ছেন গোপালের পরিবারে যেটুকু শান্তি আছে সেটাও নষ্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আমি তোমার উপর খুব প্রসন্ন খগেন। এবার তুমি এমন কিছু করো যাতে গোপালের পরিবার অশান্তিতে ভোগে। একদম চিন্তা করবেন না অবিনাশবাবু, আপনি খালি বসে বসে দেখুন কি করি। এ কি খগেন, তুমি আমার পথ আটকাচ্ছ কেন? আমাকে যেতে দাও। তোমার ছেলে গোপাল আমার টাকা চুরি করে এখন ভেগেছে, আর তোমরা এখনো গ্রামে পড়ে আছো, এই গ্রামের সম্পদ নষ্ট করছো। চোরের মায়ের বড় গলা উড়িয়ে সালা। মুখ সামলে কথা বলো খগেন। আমার ছেলে চোর নয়। তুমি জেনে বুঝে ইচ্ছে করে আমার ছেলে গোপালকে ফাঁসিয়েছো। সত্যি চোরের মায়ের বড় গলা, কোথায় লুকিয়ে লুকিয়ে থাকবে তা না, বড় বড় কথা। আমি বয়স্ক মানুষ, তোমার মায়ের বয়সের। আমার গায়ে হাত তুললে তোমার একবারও বাঁধলো না খগেন? এই পাপ তোমার ধর্মে সইবে না খগেন।
এই বুড়ি, বড় বড় কথা বলবে না তো। এই শেষবারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি, নিজের নাতনি এবং বৌমাকেও সাবধান করে দেবে। তোমাদের এই গ্রামে কলপাড়, বাজার, মাঠ, স্কুল কোনো কিছুর ব্যবহার এর কোনো অধিকার নেই। এটা অবিনাশ বাবুর হুকুম। এটা আমি কিছুতেই মানতে পারছি না। ওই খগেনদার এত সাহস যে ও তোমার গায়ে হাত তুলবে। গোপালকে গ্রাম ছাড়া করলো, তখন আমরা সবাই চুপ ছিলাম, কিন্তু তোমার গায়ে হাত তোলা এটা তো কিছুতেই মেনে নিতে পারবো না মা। আমরা কিভাবে খগেনের বিরুদ্ধে কথা বলবো লতা? খগেনের ওপর এই গ্রামের মোড়ল অবিনাশ বাবু আছেন। খগেনের বিরুদ্ধে আমরা যতই যাই বলি না কেন, খগেনের তাতে টিকিটিও নড়বে না। আমার বাবার কথা খুব মনে পড়ছে মা। বাবা কি আর কোনোদিন গ্রামে ফিরে আসবে না? আসবে, তোর বাবা গোপাল ঠিক একদিন ফিরে আসবে, আর আমাদের ওপর হওয়া সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবে। যতদিন না গোপাল ফিরছে আমাদের এইভাবে অন্যায় অবিচারগুলো সহ্য করতে হবে। ওই খগেনদা তো আমাদের জীবন একেবারে তছনছ করে দিল। আমরা কি যে ক্ষতি করেছিলাম খগেনদার! সেই আমিও বুঝতে পারছি না। আমরা গরিব মানুষ, নিজেদের নিয়ে হাসি খুশি থাকতাম, আমাদের সুখ শান্তি সব ধ্বংস করে দিল এই নগেন। লাল শাক নেবে গো মা, খুব সস্তা দামে, কিন্তু স্বাদে অসাধারণ। নিতে তো ইচ্ছে করে গো কাকা, কিন্তু আমার কাছে যে টাকা নেই। আমার বর গেছে পাশের গ্রামে, সে যা টাকা দিয়ে গিয়েছিল সব খরচ হয়ে গেছে। তোমার বর পাশের গ্রামে গেছে? বলি, তার নাম কি গোপাল? হ্যাঁ, গোপালই তো আমার বর। সে আপনার গ্রামে গেছে। তা গোপাল ওখানে এখন কি কাজ করছে গো? গোপাল আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। আমি লাল শাকের চাষ করি, তাই আমি গোপালকে কিছু লাল শাক দিই। তা দিয়ে সে একটা লাল শাকের বড়ার দোকান খুলেছে। ও মা, তাই? তা গোপালের লাল শাকের বড়ার দোকান এখন কেমন চলছে? বেচা কেনা কেমন হয়? তোমার বরের হাতে জাদু আছে গো বউ। তার হাতে তৈরি লাল শাকের বড়া এত সুস্বাদু যে পুরো গ্রামের লোক তার ভক্ত হয়ে গেছে। যাক, গোপাল ভালো আছে শুনে মনটা একটু শান্তি পেল। ওকে আপনি আপনার গ্রাম আপন করে নিয়েছেন, আর এদিকে আমাদের নিজের গ্রাম আমাদের পর করে দিয়েছে। ঠিক বুঝলাম না, পর করে দিয়েছে মানে? গোপাল হঠাৎ নিজের গ্রাম ছেড়ে আমাদের গ্রামে আসলো কেন? এই গ্রামে খগেন নামে একজন লোক আছে, তার কাছে গোপাল হিসেবের কাজ করত। তা দিয়ে কোনো রকমে সুখে শান্তিতে দিন কেটে যেত আমাদের। হঠাৎ একদিন খগেনদা গোপালের উপর মিথ্যে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়া হতে বলল। গোপাল আর কোনো গতি না পেয়ে গ্রাম ছাড়ল। গোপালের মতো নিষ্ঠাবান পরিশ্রমী মানুষকে এমন চোরের অপবাদ! ছি 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 ছি! এই গ্রাম কোন রত্নকে যে হারালো তা তারা বুঝতেও পারছে না। গোপাল এই গ্রাম ছেড়ে যাওয়ার পর থেকে আমাদের উপর শুরু হয় নির্মম অত্যাচার। আমাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমনকি খগেনদা আমাদের মায়ের গায়ে হাত পর্যন্ত তুলেছে। তুমি কি বলছো? গোপালের অবর্তমানে তোমাদের উপর এত অত্যাচার চলছে? এগুলো তো সব গোপালকে জানাতে হবে। আপনি দয়া করে আজ আপনার গ্রামে ফিরে গোপালকে এসব জানিয়ে দিন। আমরা তার জন্য অপেক্ষা করে আছি। আমরা এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। মায়ের শরীর খারাপ, আমার মেয়ে স্কুলে যেতে পারছে না। আমাদের বাজারে যাওয়া, কলপাড় থেকে জল নেওয়া সব নিষিদ্ধ হয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, আমি গোপালকে গিয়ে সব জানাবো। আর এ কটা লাল শাক রেখে দাও, কেমন? রেখে খেও। এই লাল শাকগুলো খুব সুস্বাদু এবং পুষ্টিকর। আজকে আমি লাল শাক বিক্রি করতে তোমাদের গ্রামে গেছিলাম। সেখানে আমার সাথে তোমার বউয়ের দেখা হয়। কি বললো লতা, ওরা কেমন আছে? তাদের অবস্থা একদম ভালো নেই গোপাল। খগেন বলে একজন তোমার গ্রামের মোড়লের সাথে মিলে তোমার পরিবারের উপর খুব অত্যাচার করছে। ওই খগেনই তো আমাকে মিথ্যে চোরের অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করলো। এখন আমার অনুপস্থিতিতে আমার পরিবারের উপর অত্যাচার করছে।
তোমাকে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে গোপাল। ওরা তোমার মায়ের গায়ে হাত তুলেছে, তোমার মেয়ের স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, তোমার পরিবারকে কলপার থেকে জল নেওয়া, বাজারে যাওয়ার মতো সমস্ত সুবিধা কেড়ে নিয়েছে। আমি তো ভেবেছিলাম আমি গ্রাম ছাড়লে খগেন আমার পরিবারের উপর কোনো অত্যাচার করবে না, কিন্তু সে তো আমার অবর্তমানে আমার পরিবারের জীবন দুর্বিষহ করে দিয়েছে। আমি এখন কিভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করব? মন শক্ত করো গোপাল, তোমাকে এর প্রতিবাদ করতেই হবে। আর তোমার সাথে আমিও আছি, আমি তোমার সাথে তোমার গ্রামে যাব। সত্যি হরিপদ কাকা, তুমি আমার সাথে আমার গ্রামে যাবে, আমার পাশে দাঁড়াবে? হ্যাঁ গোপাল, এমন অন্যায় অত্যাচার আমি মানতে পারছি না। আমি তোমার সাথে তোমার গ্রামে যাব, আর বাকি সবাইকে উচিত শিক্ষা দেব। এই গোপাল, তুই আবার গ্রামে ফিরে এসেছিস? তোকে না বলেছিলাম এই গ্রাম ছাড়তে, তাহলে আবার এই গ্রামে আসবার সাহস কোত্থেকে পেলি? যখন আমাকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করতে চাইছিলে, তখনই আমার প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু আমি পারিনি। পরিবারকে এ গ্রামে রেখে অন্য গ্রামে চলে গেছিলাম। এখন আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি প্রতিবাদটা না করে। এই একদম বড় বড় কথা বলবি না। তুই একটা চোর, আর চোরের পরিবারের সাথে যেমন ব্যবহার করতে হয় আমরা ঠিক তেমনই করেছি। ঠিক আছে, গোপাল তাহলে আজ তার পরিবারকে নিয়ে এই গ্রাম ছেড়ে আমার গ্রামে চলে যাবে। তখন তো আর চোরের পরিবারকে আপনার গ্রামে রাখতে হবে না। এই গোপাল, এই বাইরের লোকটাকে এখানে নিয়ে এসেছিস কেন? এটা আমাদের গ্রামের ব্যাপার, এর মধ্যে আমরা কোনো বাইরের লোককে ঢোকাতে চাই না। এক্ষুনি এই বাইরের লোকটাকে এখান থেকে দূর করে দে। খবরদার, এনাকে বাইরের লোক বলবেন না। ইনি আমার খুব আপন, ইনি আমার গুরু। আজকে আমি জোর গলায় প্রতিবাদ করছি বলে ভয় পেয়ে যাচ্ছেন? এই তোর এই গুরু তোকে ভালোই শিক্ষা দিয়েছে রে। এই তোর এত সাহস যে অবিনাশ বাবুর সামনে দাঁড়িয়ে আবার জোর গলা কথা বলছিস? অবিনাশবাবু তোমার সাথে মিলে যে অন্যায় করেছে সেটার প্রতিবাদ করছি। এর মধ্যে কোনো ভুল নেই যে আমি আমার গলার স্বর নামাবো। আর এই প্রতিবাদটা আমার অনেক দিন আগে করা উচিত ছিল। অনেক দিন আগে যদি প্রতিবাদটা করতাম, তাহলে আমার পরিবারকে এত অত্যাচার, এত শোষণের মুখোমুখি হতে হতো না। আমি জানি না তুই কিসের প্রতিবাদ করতে এসেছিস, তবে আমি গ্রামের মোড়ল, যা হচ্ছে আমার সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। আমরা আমাদের গ্রামে কোনো চোরকে থাকতে দেব না, তাই তোকে বের করে দিয়েছে। আর চোরের পরিবারের সাথে যেমন ব্যবহার করতে হয় তেমনই করছি। কিন্তু অবিনাশবাবু, আমি তো কোনো চুরিই করিনি। আমাকে খগেনদা ফাঁসিয়েছে। এখন যদি খগেনদা হিসেবের খাতা আনে, আমি সবাইকে দেখিয়ে দিতে পারি। আমি কি ভুল হিসেব করেছি বে? এই তোর যে হিসেবে কার সাজে আমি বুঝতে পারবো না, আর আমি তোকে ফাঁসাতেই যাবো বা কেন? হ্যাঁ, আমি সব সত্যি কথা বলছি গোপাল। খগেন যা করেছে সব আমার নির্দেশই করেছে, কিন্তু এখন আমি তোমার সত্যের প্রতি জোর আর সাহস দেখে ভয় পাচ্ছি। আপনি সমস্ত কিছুর পেছনে আছেন বাবু। আমি আপনার কি ক্ষতি করেছিলাম যে খগেনদাকে দিয়ে আমার উপর মিথ্যে চুরির অপবাদ দিলেন? আমি তোমার চাইতে অর্থের দিক থেকে অনেক ধনী, কিন্তু আমার সংসারে কোনো শান্তি নেই। অথচ তুমি কত গরিব, কিন্তু তোমার সংসারে সবাই হাসি খুশি। তাই আমি খগেনকে দিয়ে তোমাকে চোর অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করিয়েছি, তোমার পরিবারের উপর অত্যাচার করেছি। আপনি কেমন গ্রামের মোড়ল? গ্রামবাসীর সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নেন। আর খগেন, তুমি অবিনাশবাবুকে বোঝাতে পারলে না, তার তালে তাল মেলালে। আমি আজকে আমার ভুলগুলো বুঝতে পারছি গোপাল। তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার এই গ্রামে আবার ফিরে এসো। তোমার পরিবারকে নিয়ে সুখে থাকো। এভাবে বলবেন না অবিনাশবাবু। আমার কাউকে ছোট করবার কোনো উদ্দেশ্য ছিল না। আমি খালি আমার পরিবারের সাথে ভালোভাবে থাকতে চাই। তাহলে গোপাল, তোমার সব সমস্যার সমাধান হলো। এবার তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও ও সুখে শান্তিতে থাকো। আমি আবার গ্রামে ফিরি। হ্যাঁ, তুই ফিরে এসেছিস বাবা। তোর জন্য চিন্তায় চিন্তায় আমার যে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। আমি বুঝি মা। হরিপদ কাকা আমাকে গিয়ে এখানকার সবকিছু জানায়। কিভাবে অবিনাশবাবু, খগেনদা তোমাদের উপর অত্যাচার করছিল সব জানায়। তাই আমি ফিরে এলাম। কিন্তু এখন যদি তারা এসে আবার তোমাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে, তাহলে? আমি আমাদের উপর হওয়া সমস্ত অন্যায়ের প্রতিবাদ করিয়ে এসেছি লতা। এখন আর কেউ আমাদের উপর কোনো অবিচার করবে না। সত্যি বলছো বাবা? হ্যাঁ রে মা, সত্যি বলছি। আমি এখন এই গ্রামে লাল শাকের বড়ার দোকান দেব। আমরা আবার আগের মতো একসাথে থাকবো।